শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প লাল চুনি। এক রাজা তার দুই রাজপুত্র আর রানীকে রেখে অকালে মারা গেলেন। ছোট রাজপুত্রকে রানী বেশি ভালোবাসতেন, তাকেই সব থেকে সুন্দর জামা কাপড় দিতেন, ভালো ঘোড়াটা, ভালো খাবারটা দিতেন। তাতে বড় রাজপুত্রের একটু হিংসেও হতো, একটু দুঃখও হতো। রানীমা চাইতেন তার ছোট ছেলেই রাজা হবে, কিন্তু নিয়ম অনুযায়ী তো বড় রাজপুত্রই রাজা হবার কথা। তাছাড়া রাজ্য শাসন করার মতো বয়স ছোট রাজপুত্রের তখনও হয়নি। তবে বড় রাজপুত্র বুঝতে পারলেন যে মা তাকে কিছুতেই রাজত্ব দেবেন না। তাই একদিন ভোর রাতে অন্ধকার থাকতেই রানীমা ও ছোট রাজপুত্রকে সেনা দিয়ে উঠিয়ে রাজ্যের বাইরে রেখে আসলেন। তবে তাদের জীবন চালানোর মতো টাকা পয়সার ব্যবস্থাও করে দিয়েছিলেন। একদিন ছোট রাজপুত্র মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে দেখেন নদীতে খুব সুন্দর একটা নৌকো ভাসছে, কিন্তু আশেপাশে কোনো মাঝি তার চোখেই পড়ল না। কাজেই ছোট রাজপুত্র নৌকোয় উঠে মাকেও উঠে আসতে বললেন। রানীমা বারবার তাকে বারণ করলেন, কার নৌকো জানা নেই, মাঝি হয়তো অন্য কোথাও গেছে নৌকোটা রেখে, তাকে না বলে এইভাবে অন্যের নৌকোয় উঠে বসাটা ঠিক না। রাজপুত্র কিছুতেই শোনেন না। হাজার কাকুতি মিনতি করেও রাজপুত্রকে বোঝানো গেল না। যখন তখন রাজপুত্র বললেন, উঠে না আসলে সে একাই চলে যাবে। ছেলেকে ছেড়ে একা তিনি কিভাবে থাকবেন? রাজপুত্র যদি হারিয়ে যায়। নানা কথা চিন্তা করতে করতে রানীমাও তাড়াতাড়ি নৌকোয় উঠে বসলেন। ওমা, নৌকোটা হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘুরতে ঘুরতে মাঝ সমুদ্রে গিয়ে থামলো। চারিদিকে শুধু জল, শুধু জল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই ঘূর্ণিঝড়ে মস্ত বড় বড় লাল চুনি ভাসছে। এত বড় চুনি কেউ কোনোদিন চোখেই দেখেনি। ছোট রাজপুত্র করলো কি, হাত বাড়িয়ে বাড়িয়ে সেই চুনিগুলো নৌকোয় তুলতে লাগলো। রানীমা বললেন, বাবা, এসব পাথর তুলো না, এগুলো নিশ্চয়ই কোনো লোকের সম্পত্তি, জাহাজ ডুবি টুবি হয়েছে বোধহয়, তাই জন্য সব ভেসে আসছে। অন্যের জিনিস না বলে নেওয়া অন্যায়। রাজপুত্র তখন সব লাল চুনিগুলো ফেলে দিয়ে মায়ের চোখ এড়িয়ে একটা লাল চুনি কোমরে লুকিয়ে রাখলো। এরপর নৌকো ভাসতে ভাসতে একটা বন্দরে এসে থাম। রানীমা ও ছোট রাজকুমার সেখানে নেমে সেই রাজ্য ঘুরে দেখতে লাগলো। তাদের রাজ্যটা বেশ পছন্দ। সেখানে একটা কুঁড়ে ঘর ভাড়া নিয়ে তারা থাকতে লাগলো। একদিন রাজকুমার ঘুরতে ঘুরতে দেখলো একটা রাজপ্রাসাদের সামনে কয়েকটি ছেলে গুলি নিয়ে খেলছে। রাজপুত্র গিয়ে তাদের সঙ্গে খেলায় যোগ দিল। রাজপুত্রের কাছে তো কোনো গুলি ছিল না, ছিল মায়ের চোখ এড়িয়ে আনা সেই লাল চুনি। রাজপুত্র সেটা দিয়েই খেলতে লাগলো। এদিকে রাজপ্রাসাদের দোতলা থেকে সে দেশের রাজকন্যা ওদের খেলা দেখছিলেন। রাজপুত্রের লাল উজ্জ্বল রঙের পাথরটা তার খুব পছন্দ হলো। হয়তো বুঝতে পেরেছিলেন ওটা খুব দামি পাথর। রাজাকে গিয়ে বললেন, ওই সুন্দর দামি পাথরটা তার চাই চাই। রাজাও সিপাই পাঠিয়ে রাজকুমারকে ডেকে পাঠালেন আর 1000 মোহর দিয়ে চুনিটা নিয়ে নিলেন। রাজপুত্র খুব খুশি, মোহর তাদের খুব প্রয়োজন ছিল। কয়েকদিন পরে রাজকন্যা আরো লাল চুনির বায়না করলেন। চুনি নিয়ে তিনি গয়না বানাবেন ঠিক করেছেন। সঙ্গে সঙ্গে রাজা রাজপুত্রের খোঁজ করে তাকে ডেকে পাঠালেন। রাজা বললেন, এ রত্ন তুমি কোথায় পেয়েছো? রাজপুত্র বলল, সমুদ্রের ঘূর্ণিঝড়ে ভাসছিল, সেখান থেকেই তুলে এনেছি। যদি লাগে তাহলে আমি আরো এনে দিতে পারি, কিন্তু তবে 100 মোহরে হবে না, আরো মোহর দিতে হবে। রাজাও বললেন, যত চাও দেব, শুধু আমায় এনে দাও। আমার মেয়ে যে না পাওয়া অবধি জলস্পর্শ করবে না বলে পণ করেছে। রাজপুত্র মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই নৌকো নিয়ে সমুদ্রে পাড়ি দিল। আবার অনেক দিন পর রাজপুত্র সেই ঘূর্ণিঝড়ের কাছে এসে পৌঁছালো। অনেক লাল পাথরের আশায় ঘূর্ণিঝড়ের কাছে গিয়ে দেখল সমুদ্রের এই ঘূর্ণিঝড়ের মাঝখান থেকে সমুদ্রের তলা অবধি সুড়ঙ্গ।
রাজপুত্র নৌকো থেকে দিল এক ঝাঁপ। কৌতূহল বশত সে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেল। সেখানে গিয়ে দেখলো বিশাল এক রাজপ্রাসাদ। প্রাসাদের মাঝখানে বিশাল এক সভাঘর। সেই ঘরে রুদ্রাক্ষের মালা, হাতে বাজু, কোমরে রুদ্রাক্ষের বেড়ি, মাথায় বিরাট জটাধারী এক সাধু চোখ বুজে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সেই সাধুর মাথার উপরে একটা তাক, তার উপরে এক অপরূপ সুন্দরী কন্যা শুয়ে আছে। তার শরীর থেকে ধরটা কিন্তু বাদ দেওয়া। তার সেই রক্ত সমুদ্রে গিয়ে মিশে সেই ঘূর্ণিজলে লাল পাথরে পরিণত হয়ে যাচ্ছে। একটু পরে রাজপুত্র খেয়াল করল যে সুন্দরী রাজকন্যার মাথার উপরে একটা রূপোর আর একটা সোনার কাঠি রাখা। রাজপুত্র দুটো কাঠি নাড়াচাড়া করতে করতে সোনার কাঠিটা মাথার দিকে গিয়ে পড়ে গেল। রাজকন্যার মাথা জোড়া লেগে গেল। রাজকন্যা উঠে বসলেন। সামনে একজন জ্যান্ত মানুষকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? কি করে এখানে এসেছো? রাজপুত্র তাকে সবটা বলল। রাজকন্যা বলল, শিগগিরই এখান থেকে পালিয়ে যাও। সাধুর ঘুম ভেঙে গেলে কিন্তু তোমাকে ভস্ম করে দেবে। রাজপুত্র বলল, কন্যা তুমিও আমার সঙ্গে চলো, সমুদ্রের উপর আমার নৌকো রাখা আছে। তখন দুজনে পা টিপে টিপে ও ঘর থেকে বেরিয়ে জলের সুড়ঙ্গ দিয়ে আবার উপরে উঠে এসে দেখলো নৌকোটা তখনও ঘূর্ণিজলে ঘুরে যাচ্ছে। তাতে উঠে কোচরে প্রচুর লাল চুনি সংগ্রহ করে ফিরে এলো। সেই লাল চুনির কয়েকটা রেখে প্রচুর মোহরের বিনিময়ে রাজাকে সব চুনি দিয়ে দিল। রাজাও জানতে পারলেন এই ছেলেটি এক রাজ্যের রাজপুত্র। তার মাকে নিয়ে তারা একটা কুঁড়ে ঘরে এখন আছে। তার বড় ভাই তাদের সেই রাজ্য থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। এইসব কথা শুনে রাজার মনে একটু দুঃখ হলো। তিনি তাই রাজ্যের শেষ প্রান্তে কিছুটা জমি জায়গা দিয়ে বললেন, তোমরা এখানে থাকো। আর রাজপুত্রের সঙ্গে সমুদ্রের চুনি রাজকন্যার বিবাহ দিয়ে দিলেন। রাজপুত্র, রাজকন্যা ও রানীমা সেই জমিতে চাষ করে আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি করলো। সেই ফসল বাইরে বিক্রি করে তারা বেশ ধনী হয়ে গেল। রাজপুত্র রাজা তো হতে পারলেন না, জমিদার হয়ে বহু বছর সুখে শান্তিতে বাকি জীবনটা কাটালেন।